দেখো, মানিকের ডিউটি শুরু হয়ে গেল। বাইকটা স্টার্ট দিয়ে বউয়ের জন্য অপেক্ষা করছি। প্রতিদিন ভালোই কাজ হয়েছে। বউকে বেলডাঙ্গা মোড়ে দিয়ে এসো, আবার সন্ধেবেলা গিয়ে নিয়ে এসো। বউ চাকরি করবে, বইয়ের পয়সায় খাবে, এটুকু তো করতেই হবে। ভালোই তো, সারাদিনে এইটুকু কাজ করে দিয়ে যদি বসে বসে খাওয়া যায় তাতে মন্দ কি? মন্দ নয়। বাড়ির বউ বাড়িতেই থাকবে, বাড়ির বউকে আবার বাইরে চাকরি করতে পাঠায় না কি? ছ্যা 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 ছ্যা, এটা কি ভালো ব্যাপার? এটা পঞ্চগড়ের বুড়ো শিবতলা। গ্রামে গঞ্জে বড় গাছের তলায় শান বাঁধানো বসার জায়গা বা বাঁশের মাচা থাকলে সেটা গ্রামের মানুষের কাছে প্রিয় জায়গা হয়ে ওঠে। এই বুড়ো শিবতলাও তেমনই। সকাল দুপুর বিকাল সব সময়ই বিভিন্ন বয়সের কিছু মানুষ এসে এখানে বসে থাকে অবসর সময় কাটানোর জন্য। সৎ উদ্দেশ্যে এই জায়গাগুলো তৈরি হয়ে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটা বড় সমালোচনার আখড়া হয়ে ওঠে। কথিত আছে, কারো কারো এখানে না এলে ভাত হজম হয় না, পেট ফেঁপে থাকে। আসলে এটা একটা মানসিক ব্যাধি। এদের সমালোচনা থেকে কেউই রেহাই পায় না। আর কোনো ব্যাপার নিয়ে আলোচনার কথা শুনলে মনে হবে যেন এদের থেকে জ্ঞানী মানুষ আর এই পৃথিবীতে আছে কিনা সন্দেহ। গ্রামের সরল সাদা বোকা অশিক্ষিত মানুষ পেলে তো এরা আরও জ্ঞানী হয়ে যায়। প্রচলিত ধ্যান ধারণার বাইরে গেলেই এরা ছ্যাঁছ্যা করে। তাই গ্রামের কোনো মহিলা চাকরি করলে সেটা বাঁকা চোখে দেখে। কিন্তু এই বাড়ির বউকে চাকরিটা করতেই হতো, না হলে সংসারটা চলতো না। এটা বিজুনাথের বাড়ি। বছর দুয়েক আগে হার্ট অ্যাটাকে মারা যান। তার 1 বছর আগেই ছেলে তাপসের বিয়ে দিয়েছিলেন। তাপস একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। কোম্পানিটা হঠাৎ করেই দেশ থেকে ব্যবসা তুলে নেয়। তাপস বেকার হয়ে যায়। তাপসের স্ত্রী সায়নী বিয়ের আগে থেকেই চাকরি করত, কিন্তু বিজুনাথ বৌমাকে চাকরি করতে দেয়নি। অবস্থার ফেরে সায়নী আবার চাকরিতে জয়েন করেছে। এই নাও বৌমা, দুধটা খেয়ে নাও। আমার শোয়ার ঘরে বিছানার ওপরে ইলেকট্রিক বিলটা রাখা আছে। অফিস যাওয়ার সময় মনে করে নিয়ে তাপুকে দিও। ও তোমাকে দিয়ে আসার সময় ইলেকট্রিক অফিসে জমা দিয়ে আসবে। ঠিক আছে মা। মা, তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ, সবই হয়ে গেছে, শুধু ডালটা একটু সাঁতলে নিচ্ছি। তুমি চান করে নাও, তার মধ্যে আমার হয়ে যাবে। আমি ভাত বেড়ে দিচ্ছি। বিগত 2 বছরের মধ্যে বিজুনাথের মারা যাওয়া, তারপর তাপসের চাকরিটা চলে যাওয়া, বড় বড় দুটো খারাপ ঘটনা ঘটে গেলেও সংসারটা ভেঙে পড়েনি। তার কারণ সায়নীর চাকরিতে জয়েন করা। অর্থনৈতিক অবস্থা ঠিক ছিল। অন্যদিকে বিজুনাথের স্ত্রী তপতী দেবী সায়নীকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। যতটা সম্ভব সংসারের কাজ নিজেই করে নিতেন, সেটা সায়নী বুঝত। তাই সে যে সব থেকে বেশি পরিশ্রম করছে সেটা কখনোই সে মনে করত না। তাই বাড়িতে শান্তি বজায় ছিল। এটা সায়নীদের অফিস ক্যান্টিন। এখানে সায়নী লাঞ্চ টাইমে আসে। বান্ধবী তনুশ্রীর সঙ্গে বসে টিফিন করে, একটু কথাবার্তাও হয়। দুজনে খুব ভালো বন্ধু। তনুশ্রী বলল, জানিস তো, অফিসের দিলীপ দা আজ একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য বলছিল। ভালো রিটার্নও পাওয়া যায়। ওর এসবে অনেক নলেজ আছে। ভাবছি সামনের মাসে স্যালারি পেলে শুরু করে দেব। এমনিতে তো আর সেভাবে টাকা জমানো হয় না। তুই যদি করতে চাস তো বলিস, তাহলে তোর কথাটাও বলবো। না রে, আমার এখন হবে না। আমার স্যালারি দিয়েই সংসারটা চলে। যা পাই সবটাই খরচা হয়ে যায়। এখন ওসব করার উপায় নেই। হাজবেন্ড 2-1টা টিউশন করে মাত্র। কি বলিস, তোর স্যালারিতে সংসার চলে? তোর হাজবেন্ড কিছু করে না? বাবা, ভাবা যায় না। এদিক থেকে আমার কিন্তু খুব ভালো। আমি শখ করে যদি কিছু কিনে নিয়ে যাই, ব্যাস ওইটুকুই। আমাকে সংসারের জন্য কোনো খরচা করতেই হয় না। হাজবেন্ড বলে, তোমার টাকা, তুমি যা খুশি করো, আমি ওতে হাত দেব না। কিন্তু ভবিষ্যতের জন্য একটু সঞ্চয় করাও তো দরকার। তাই ভাবছি আর কি। তুই আমার খুব কাছের বলে তোকে বলছি, সব টাকা এভাবে খরচা করে দিস না। ভবিষ্যতের কথা ভেবে একটু করে সঞ্চয় করার চেষ্টা কর। সায়নী ভেবে দেখলো তনুশ্রী কথাটা খারাপ বলেনি।
কিন্তু এখন কিভাবে সম্ভব হবে? সংসারের সব খরচই তো খুব দরকারি। শাশুড়ি মার ওষুধ, দোকান, বাজার, ইলেকট্রিক বিল, কোন খরচটা বাদ দেবে? এই সব খরচ করতেই তো স্যালারি শেষ হয়ে যায়। একদিন রাত্রি 8টা নাগাদ সায়নীর মোবাইলটা বাজতে লাগলো। কেউ ফোন করেছিল। বেশ কয়েকবার রিং হলো। ফোনটা বিছানার ওপরে রাখা ছিল। সায়নী এসে ধরছিল না। কিছুক্ষণ পর সায়নী ঘরে আসতেই দেখলো তার মায়ের 3টে মিসড কল। তড়িঘড়ি বিছানায় আরাম করে শুয়ে সায়নী তার মাকে ভিডিও কল করলো। ফোন করেছিলে? আমি ঘরে ছিলাম না তো, বলো। কোথায় ছিলি? কতবার করে ফোন করলাম, আমার তো চিন্তা হয় নাকি? আজ অফিস থেকে দেরি করে ফিরেছিস? না না, ঠিক টাইমেই অফিস থেকে ফিরেছি। শাশুড়ি মা ডাকলো, একটা মোচা ছাড়াচ্ছিল, আমাকেও হাত লাগাতে বললো। বাবা, তোকেও মোচা ছাড়াতে হবে? সারাদিন তোর শাশুড়ি কি করে, একটা মোচা ছাড়াতেও পারে না? তুই কোথায় সারাদিন অফিস করে এসে একটু বিশ্রাম নিবি? তোকে কেন বলবে? রোজগার করবি, সব টাকা সংসারে ঢালবি, আবার সংসারের কাজও করবি। বেশি করিস না কিন্তু, বুঝে চলবি, না হলে কিন্তু পেয়ে বসবে বলে দিলাম। অফিসের তনুশ্রী ইনভেস্টমেন্টের যেসব কথা বলেছিল সেই সব কথাগুলো তার মাকে বলল। শুনে তার মা বলল, একদম ঠিক বলেছে। তোর বাপিও তো কালকে আমাকে বলছিল, মাইনের সব টাকা যেন শানুমা সংসারে খরচা করে না দেয়, জমাতে বলো, ভবিষ্যৎ আছে। তাপসকেও যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরি জোগাড় করতে হবে, ওদেরকে চাপে রাখতে হবে। তোর রোজগার থেকেই সব খরচ হলে তো ওরা পেয়ে বসবে। আজ অফিস ক্যান্টিনে সায়নী একাই এসেছে। তনুশ্রী আজ ছুটিতে আছে। খেতে ইচ্ছে নেই, তাই ব্যাগ থেকে টিফিন বাক্সটা বের করেনি। শুধু ক্যান্টিন থেকে জুস অর্ডার করে নিয়েছে। আসলে সায়নীর মনটা আজ ভালো নেই। এত দিন চাকরি করছে, যা মাইনে পেয়েছে বাড়ির বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছে। সংসারে একমাত্র রোজগেরে মানুষ হিসাবে সবকিছু নিজের মতো মনে করে। কিন্তু প্রথমে তনুশ্রী, পরে মায়ের কথাগুলো শোনার পর নিজের জন্য আর পরের জন্য এই দুটো জিনিস মনের মধ্যে উপস্থিত হয়েছে। মনে হচ্ছে ওকে যেন স্বামী শাশুড়ি দিন দিন ঠকিয়ে যাচ্ছে। তাই সায়নী বাড়িতে ভালো করে কারোর সঙ্গে কথা বলে না, সব সময় মুখ গোমড়া করে বসে থাকে। কোনো কিছু জিজ্ঞাসা করলেও ভালো করে উত্তর দেয় না। তাপস আর তার মা ভাবে হয়তো অফিসে কাজের চাপে বা কারোর সঙ্গে কিছু হয়েছে। কিন্তু সায়নী অফিসে একদম স্বাভাবিক থাকে। বন্ধু তনুশ্রীর সঙ্গে অনেক গল্প করে। আর এদিকে মায়ের সঙ্গে চলতে লাগলো শলা পরামর্শ। হঠাৎ করেই যেন জীবনে অনেক সমস্যা চলে এসেছে। সেই সমস্যা কিভাবে দূর করা যায় তার জন্য নানা রকম প্ল্যান হতে লাগলো। সায়নীর মা তাকে কি কথা তার স্বামী আর শাশুড়িকে বলবে সেসব ফোনে শেখাতে লাগলো। সায়নী কদিন ধরেই ভাবছে বাড়িতে কথাটা পারবে, কিন্তু আর হয়ে উঠছে না। বিভিন্ন কারণে কথা বলতে পারছে না। খেতে রাত হয়ে যাচ্ছে, নতুবা শাশুড়ির শরীরটা ভালো নয়, এইসবই হচ্ছে। তাই আজ কাউকে কিছু না বলে অফিস হাফ ডে করে অফিস থেকে বেরিয়ে পড়েছে। তাপস কেউ কিচ্ছু বলেনি। বাস অটো করে আজ বাড়ি ফিরবে, আলোচনা বসবে, একটা কিছু ব্যবস্থা করতে বলবে। তাপস আর শাশুড়ি মা দুজনকে একসঙ্গে বসিয়ে আলোচনা করতে হবে। সায়নীর মা শিখিয়ে দিয়েছে। অফিস থেকে একটু হেঁটে গিয়েই বেলিনগর বাস স্ট্যান্ড। সেখান থেকে 126B বাস ধরে বেলডাঙ্গা মোড় যেতে হয়। ওখান থেকেই তাপস বাড়ি পর্যন্ত নিয়ে আসা নিয়ে যাওয়া করে। কিন্তু আজ সায়নী তাপসকে ফোন করেনি। বেলডাঙ্গা থেকে অটো ধরে বাড়ি চলে যাবে। বাড়ির কাছাকাছি এসে অটো থেকে নেমে সায়নী বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল। মায়ের শেখানো কথাগুলো মনে করছিল। সবকিছু ভালো করে বলতে হবে, কোনো কথা বাদ দিলে চলবে না। সব কথাই গুরুত্বপূর্ণ। একা হাতে রোজগার করবে আর বাকি দুজন আরাম করে থাকবে, সেটা হয় না। কেউ যখন ভাবছে না, তখন নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে নিতে হবে। ভেতরে ঢোকার দরজার সামনে এসে সায়নী দাঁড়িয়ে গেল। দরজাটা একটু খোলাই ছিল। মা আর ছেলের কথোপকথন দরজার সামনে দাঁড়িয়ে সব শোনা যাচ্ছিল। আচ্ছা তাপু, তোর কি ব্যাপার বলতো? প্রায় সময় মন খারাপ করে বসে থাকিস, জিজ্ঞাসা করলে বলিস কিচ্ছু হয়নি। বৌমার সঙ্গে ঝগড়া করিস নাকি বলতো? আরে না না,
ওর সঙ্গে কিছু হয়নি। আসলে এত জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু ফাইনাল স্টেজে এসে কেটে যাচ্ছে। ধুর, একটা চাকরি না পেলে চলে নাকি? এদিকে পিএফের টাকা তুলে তুলে শেষ হতে চলল। তুই একটা চাকরি পাওয়ার জন্য খুবই চেষ্টা করছিস, সেটা তো আমি জানি। চিন্তা করিস না বাবা, তুই ঠিক চাকরি পাবি দেখিস। এই সমস্ত ব্যাপার বৌমার সঙ্গে আলোচনা করিস তো? এইসব আলোচনা আমি ওর সঙ্গে করি না। সারাদিন অফিসে চাপ থাকে, আর নতুন করে ওকে চাপ দিতে চাই। আর ওর মাইনের টাকা সংসারেই সব খরচ হয়ে যাচ্ছে। এটাও ঠিক নয়। ওর নিজেরও তো একটা শখ থাকে। ওর জন্য আমার খুব খারাপ লাগে। তুই ঠিকই বলেছিস, বৌমাকে আর কোনো চাপ দিস না। ওকে ভালো রাখাটাও তো তোর কর্তব্য। আমার কাছে দুধ বিক্রির কিছু টাকা আছে, দরকার পড়লে নিস। আমার গয়নাগাটি যা কিছু আছে প্রয়োজন পড়লে বিক্রি করে দেব। তোকে প্রভিডেন্ট ফান্ড থেকে আর টাকা তুলতে হবে না। দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথাবার্তা শুনে সায়নী স্তম্ভিত হয়ে গেল। এই দুটো মানুষ তার জন্য কত ভাবে, তার কত ভালো চায়, আর তাদের বিরুদ্ধেই এক প্রকার বিদ্রোহ করবে বলে অফিস থেকে ছুটি নিয়ে এসেছে। এখন তো সায়নীর মনে হচ্ছে ওদেরই পাশে থাকা দরকার। কত অসুবিধায় পড়েছে, অথচ দুজনের কেউই তাকে বুঝতে দেয়নি। ভাগ্যিস কথাগুলো আড়াল থেকে শুনে ফেলেছিল, তা না হলে না জানি ওই দুটো মানুষকে দু চার কথা শুনিয়ে দিয়ে কতই না কষ্ট দিত। স্টাডি রুমে গিয়ে সায়নী চুপ করে বসেছিল। নিজেকে অপরাধী লাগছিল। ভাবছিল নিজের অজান্তেই কত স্বার্থপর হয়ে গেছে। ঘরে ঢুকে তার শাশুড়ি মা তাকে দেখে অবাক হয়ে গেল। বৌমা, তুমি কখন এলে? একটুও বুঝতে পারিনি। আমি আর তাপু তো পাশের ঘরেই ছিলাম। তোমার কি শরীরটা খারাপ? এখনই অফিস থেকে চলে এলে? কই তাপুকে ফোন করনি তো? একটু চা করে আনি, হ্যাঁ? শরীরটা ভালো লাগবে। হ্যাঁ মা, শরীরটা খারাপ লাগছিল বলে চলে এসেছি। এই ভর দুপুরে আর ওকে ডাকিনি, অটো করেই চলে এসেছি। এখন শরীরটা ঠিক আছে। মা, তুমি কড়া করে চা বানাবে। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। আজ রাত্রি 8টায় আবার সায়নীর মোবাইলটা রিং হচ্ছিল। সায়নী ঘরে ছিল না। আজকেও সায়নীর মা ফোন করেছিল। সাধারণত প্রতিদিন 7:30টায় সায়নী তার মাকে ফোন করে, আজ করেনি। তাই চিন্তিত তার মা ফোন করেছিল। কিছুক্ষণ পর সায়নী ঘরে এসে তার মাকে ভিডিও কল করলো। বরাবরই সায়নী রাতে ভিডিও কলই করে, এটা ওর মায়ের ইচ্ছা। সারাদিনে একবার তার মেয়ের মুখটা দেখতে পাবে বলে। কিরে, অফিস থেকে আসতে দেরি হয়েছে বুঝি? আর চোখগুলো লাল লাগছে কেন? ঠান্ডা লাগিয়েছিস? না গো মা, ঠান্ডা লাগেনি। আজকেও মোচা ছাড়াচ্ছিলাম, ওই জন্য দেরি হলো। আজ আবার মোচা ছাড়াচ্ছিলি? তোকে যে সেদিন বললাম, সারাদিন অফিস করে এসে তোকে অত করতে হবে না, এড়িয়ে যাবি। ওরা যা বলবে তোকে তাই করতে হবে। না মা, আজ আমাকে কেউ মোচা ছাড়ানোর কথা বলেনি, আমি নিজেই ছাড়াতে বসলাম। বরঞ্চ আমার শাশুড়ি মা আমাকে মানা করছিল, বলছিল গিয়ে বিশ্রাম করো। আমি জোর করেই বসলাম। মোচা ছাড়াতে আমার খুব ভালো লাগে। আজ আমি, তোমার জামাই, আমার শাশুড়ি মা একসঙ্গে 3 জনে মিলে বসে মোচা ছাড়ালাম। খুব মজা হলো জানো। তুমি তো জানো আমি মোচার তরকারি খুব ভালোবাসি, আর এখানে আমার জন্যই তো বেশি মোচার তরকারি হয়। আর আমার শাশুড়ি মা মোচার তরকারিটা করেও বেশ ভালো। কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোনো কথা হলো? জামাইকে কিছু করার জন্য চাপ দিলি কি? না মা, ওসব প্রসঙ্গই তুলিনি, আর তোলার দরকারও নেই। ওরা আমার টাকায় আরাম করে খাচ্ছে, এই ধারণাটা ভুল। তার প্রমাণ আমি পেয়ে গেছি। যে কোনো কারো একটা খারাপ সময় আসতেই পারে, তার জন্য নিঃস্বার্থভাবে পাশে থাকাটা একটা আলাদা আনন্দ, টাকা পয়সা দিয়েও যেটা পাওয়া যায় না। আমার শাশুড়ি মা আর তোমার জামাই দুজনেই খুব ভালো মানুষ। নিজের জন্য ভাবতে গিয়ে আমার মনটা ছোট হয়ে গিয়েছিল। ভাগ্যকে অশেষ ধন্যবাদ, আমাকে বুঝিয়ে দিয়ে গেল। উপর উপর বুঝে কাউকে কষ্ট দিও না, ভালো করে বুঝতে শেখো, মনটাকে বড় করো। সত্যি মা, আজ আমাকে খুব সুখী মনে হচ্ছে। তোমরা আমাকে আশীর্বাদ করো, যেন একটা বড় মন নিয়েই সারাটা জীবন কাটাতে পারি। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো
তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প প্রতিনিয়ত উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।